নিজেই ফোন গিফট করবে। কালকে পরীক্ষা শেষে সে শুনেছিল এক্সাম শেষে কিছুদিন বন্ধ পাবে সিরাত। ওইটাই মোক্ষম সুযোগ। অনেক তো হলো ছোঁয়াছুঁই, এবার আর দূরত্ব নয়। এতদিন প্রমুখ অপেক্ষায় ছিল সিরাতের পরীক্ষা শেষ হওয়ার আশায়। আর দেরি নয়, দ্রুতই সিরাতকে নিয়ে ঘুরে আসবে নিরিবিলি জায়গা থেকে। প্রমুখ কাজ শীঘ্রই শেষ করলো। আজ সিরাতকে নিতে যাবে সে। হাত ঘড়ির দিকে নজর দিয়ে দেখলো দুপুর ১:৩০টার কাছাকাছি। এখন নিশ্চয়ই এক্সাম শেষ। সে অনুযায়ী সিরাতকে নিতে লাঞ্চ না করেই চলে গেল। গেটের কাছে গাড়ি থামিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ। ক্যাম্পাসে সিরাত বাচালের মতো এতটাই আড্ডায় মজেছে যে অন্যদিকে মনই নেই। ইদানিং এক্সাম শেষে প্রতিদিনই দেরি করে বাসায় যায় সে। কালকের লাস্ট পরীক্ষার পর প্রায় ১ মাস তার ভার্সিটি বন্ধ। এর জন্যই সায়রার সাথে কথা যেন তার থামছেই না। হাসতে হাসতে দুজন হেলে পড়েছে। গাড়ির ভেতর যন্ত্রের মতো চুপচাপ বসে থাকতে থাকতে এক পর্যায়ে প্রমুখ বিরক্ত হলো। মস্তিষ্ক গরম হয়ে গেল, মেজাজটাও চটে গেল তার। মুহূর্তেই হাত উঠিয়ে ঘড়ি দেখল ২টোর কাছাকাছি। সে প্রায় ২৫ মিনিট ধরে এসেছে, তবু সিরাতের দেখা নেই। অথচ এক্সাম ১:৩০টার সময় শেষ। রাগ যেন তরতর করে বাড়ল। দাঁতে দাঁত চেপে গাড়ির দরজা জোরে ধাক্কা দিয়ে খুলল। আশেপাশে দৃষ্টি ফেলে কাউকে না দেখে ফুস করে নিঃশ্বাস ফেলল। তৎক্ষণাৎ তার পাশ দিয়ে একটা ছোট্ট বাচ্চা হাঁটছে। সে ডাক দিল তাকে। এই পিচ্ছি, এদিকে আসো। পিচি হেলে দুলে এগিয়ে এলো, মুখে হাসি ঝুলিয়ে বলল, জি স্যার, কিছু কইবেন? প্রমুখ ভার্সিটির গেট দেখিয়ে বলে, তোমাকে ওই ভার্সিটির ভেতর যেতে হবে। যদি কাজটা পারো ২,০০০ টাকা পাবে। টাকার কথা শুনে ছেলেটা চোখ দুটো চকচক করে উঠল। বলল, কি করতে হইব জলদি বলেন। প্রমুখ সিরাতের নাম আর ডিপার্টমেন্ট বলে দিল। ছেলেটা হেসে লাফাতে লাফাতেই ভেতরে যায়। কয়েকজনকে নাম জিজ্ঞেস করলে তারা চিনল। এরপর ক্যান্টিনের কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, সে চিনল সিরাতকে। তখনও সিরাত আড্ডায় মেতে আছে। তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ক্যাম্পাসে বসে হাসছে, লাল 3 পিস পরা মেয়েটি, ওইটাই সিরাত। ধন্যবাদ ভাইয়া। সে দৌড়ে সিরাতের সামনে গিয়ে বলল, সিরাত আফু, আপনার জন্য একটা ভাই বাইরে অপেক্ষা করছে, এখনই যাইতে বলল। সিরাত ও সায়রা তৎক্ষণাৎ তার দিকে তাকায়। সায়রা ঠোঁট উল্টে বলল, কোন ভাইয়া? ওই যে কালো শার্ট প্যান্ট, দেখতে বড় লোকের মতো, চোখে কালো চশমা পরা, একদম হিরো হিরো দেখা যায়। সিরাত মুহূর্তেই বুঝতে পারলো প্রমুখ এসেছে, কিন্তু হঠাৎ এখানে কেন এসেছে। সায়রাও তৎক্ষণাৎ ধরতে পেরে পরপর সিরাতের বাহুকে তার বাহু দ্বারা ধাক্কা দেওয়া শুরু করলো। হেসে হেসে বলল, হয়তো তোর উনি এসেছে, যা যা। সিরাত পাল্টা জোরে ধাক্কা দিয়ে উঠল। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেটার উদ্দেশ্যে বলল, চলো, ওনার নাম বলেছে? ছেলেটা মাথা চুলকালো, মনে করার চেষ্টা করে বলল, চৌধুরী? কি চৌধুরী মনে নাই? সিরাত শিওর হলো। সায়রাকে বিদায় জানিয়ে বলল, আবার দেখা হবে। কালকেই হবে। গেটের কাছে আসতে এই প্রমুখের কালো গাড়ি চোখে পড়ল তার। সে এগিয়ে গিয়ে দরজা খুলে বসে পড়ে। প্রমুখ এক নজর দেখেও না দেখার ভান করলো। অন্য পাশ ঘুরে বাইরে নজর দেয়। এক প্রকার ইগনোর যাকে বলে। তার মেজাজ এখন তীব্র গরম, ক্রোধে সারা শরীর কাঁপছে। সে মাথা ঠান্ডা করার জন্য চোখ বন্ধ করলো। মেয়েটাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে, নাহলে এত দেরি করে? প্রতিদিনই নিশ্চয়ই খুব দেরি করেই বাসায় ফিরে। রায়হানকে জিজ্ঞেস করতে হবে। আপাতত এই মুহূর্তে বুঝাবে তাকে অপেক্ষা করানোর শাস্তি কতটুকু। সিরাত গাড়িতে রাখা পানির বোতল থেকে কয়েক ঢোক পানি খেয়ে গা এলিয়ে দেয় সিটে। ফুস করে নিঃশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বলে, এখানে আসার কারণ? পিচ্চিটা দাঁড়িয়েছিল টাকা পাওয়ার আশায়। প্রমুখ জানলার গ্লাস খুলে ছেলেটার হাতে টাকা ধরিয়ে দেয়। পিচ্চি চলে যায়। প্রমুখ ঘন নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো। গা ছাড়া ভাব নিয়ে বলে, তোমার কোনো প্রবলেম আছে? আমার ইচ্ছে আমি আসব। আমার প্রবলেম থাকবে কেন? থাকতেও পারে। হঠাৎ করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? কবে থেকে এসব হচ্ছে? বাসায় প্রতিদিন দেরি করে ফিরো, ইদানিং যা ইচ্ছে করছে তুমি তাই করছো। কিছু বলছি না বলে ভেবে নিও না ছেড়ে দিয়েছি, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছো। সিরাত মুখ ফুলিয়ে চোখ তুলে চাইলেও প্রমুখের দিকে। দেখে মনে হচ্ছে লোকটা রেগে আছে, কিন্তু কেন? তার মনের প্রশ্ন মনে চেপে রেখে আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলল, একসাথে লাঞ্চ করব।
মেয়েটা ঢোক গিলে, কারণ সে ক্যান্টিনে আজ ইচ্ছে মতো খেয়েছে। কে জানতো এই লোকটা আজ আসবে। সে অপরাধী কণ্ঠে বলে, কিন্তু মাত্রই লাঞ্চ করেছি। তৎক্ষণাৎ জোরে ব্রেক কষল প্রমুখ। এতক্ষণের রাগ যেন এই মুহূর্তে আরো তরতাজা হয়ে উঠল। চোখ থেকে চশমাটা খপ করে খুলে রুদ্রমূর্তি ধারণ করে বলে, লাঞ্চ করেছো মানে? কেন করেছো? আমি কি জানি আপনি আসবেন? তাছাড়া খুব খিদে পেয়েছিল। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করলো। পাশ থেকে একটা প্যাকেট সিরাতের দিকে ছুঁড়ে মারলো। হিসিয়ে বলল, প্যাকেট হাতে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাও। সিরাত হকচকিয়ে উঠল। আজ লোকটা এমন করছে কেন? একের পর এক মেজাজ দেখিয়ে যাচ্ছে। তাছাড়া সে কি দোষ করেছে? কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে। সে প্যাকেটটা হাতে নিল। এটাই বিয়ের পর স্বামীর থেকে প্রথম উপহার। মনে অজানা খুশির দোলা দিল তার। ছোট্ট প্যাকেটে কি আছে এমন? সে হেসে সামনে তাকালো। তৎক্ষণাৎ প্রমুখ ধমকে উঠে বলল, বলিনি নেমে যেতে? নাকি আমি জোর করে ধাক্কা মেরে বের করব? সিরাত তৎক্ষণাৎ অসহায় চোখে তার দিকে তাকায়। অতঃপর মুখটা দুঃখী দুঃখী করলো। শুধু লাঞ্চ না করায় লোকটা খেপে গেল কেন? সে শব্দ করে শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বলল, আরে আপনিও না, বোকা মজা করেছি। দেখলাম কি রিয়াকশন দেন। আমি খাইনি, এক দানাও খাইনি। এখন খাবো, খুব খাবো। একদম খেয়ে পেট ফুলিয়ে ফেলবো। প্রমুখ চোখ মুখ কুঁচকে তাকালো। রুক্ষ মেজাজে বলল, মিথ্যে কথা। সত্যি, এবার কথা না বলে চলুন তো, খুব খিদে পেয়েছে। কথা বলেই নিজের পেটে হাত দিল। অসহায় কণ্ঠে বলল, দেখুন খিদের জ্বালায় পেটটা চুচু করছে। প্রমুখ এবার কিছুটা শান্ত হলো। চোখ শীতল করে বলল, ওকে, এবার প্যাকেটটা আনবক্স করো। সিরাত হাসে। মাথা ঝাঁকিয়ে গিফটটা টেনে হিচড়ে খুলল। হৃদয়ে তার কৌতূহল, কি আছে এতে? শেষে খুব কষ্টে প্যাকেটটা খুলল। তৎক্ষণাৎ চোখে পড়ল আইফোন। সিরাতের চোখ ছানা বড়া। সে চিন্তাও করেনি বক্সে এমন কিছু থাকতে পারে। তাছাড়া ফোনের আশা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিল। আজ ফোন পেয়ে যেন তার খুশি থামছেই না। সিরাতের বিশ্বাস করতেও কষ্ট হলো। সে তৎক্ষণাৎ চোখ কপালে তুলে বলল, আইফোন? ও মাই গড, আমি ভুল দেখছি না তো? একটু চিমটি কাটুন। প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে আসলো। সত্যি সত্যি। হঠাৎ খুব নিকটে এসে সিরাতের কানের লতিতে তার ধারালো দাঁত দ্বারা কামড় বসালো। মুহূর্তেই ছিটকে দূরে সরে গেল সিরাত। আতঙ্ক কণ্ঠে বলল, আপনাকে এসব করতে বলেছি, অসভ্য পুরুষ। প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চিমটি কাটা আর কামড় দিয়ে একই কথা। দুটাই তোমাকে ব্যথা দেওয়ার জন্য, তাই ভালোবেসে কামড় দিলাম। সিরাত ছেলেটার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। এরপর ফোন হাতে নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। এবার বলুন, হঠাৎ ফোন কেন গিফট দিলেন? প্রমুখ গাড়ি স্টার্ট দিল। নরম স্বরে বলল, এই যে দিনের বেলা দূরে থাকি, দুজনের এক বিন্দুও প্রেম আলাপ হয় না। ব্যাকুল মন উথাল পাথাল করে, একটু তোমার কণ্ঠ শোনার আশায় তাই কিনা দেয়া। কিন্তু শর্ত আছে, আমার নম্বর ব্যতীত আর কোনো নম্বর থাকা চলবে না। কথা বললেও সব আমার ফোনে রেকর্ড থাকবে। বি কেয়ারফুল। মেসেজ করলেও আমি সব দেখব, তাই ভুলেও আমার সাথে এক বিন্দুও চালাকি করার চেষ্টা করবে না। প্রমুখ একটু থেমে আবারও বলল, তাছাড়া মূল কারণ হচ্ছে বউকে খুশি করার জন্য দিয়েছি, যাতে হট হট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে। সিরাজ চমকে উঠল। কি ভয়ঙ্কর লোক রে বাবা! তবে তার স্বাধীনতা রইল কই? মনে মনে ওর ভেতরটা হাহাকার করে উঠল। স্বাধীন দেশে আমরা এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম? সিরাত গাল ফুলিয়ে কাদো কাদো হয়ে বসে রইল। পরক্ষণেই মনে পড়ল ছবি তো তোলাই যাবে। সে হেসে তৎক্ষণাৎ ক্যামেরা বের করে ফটাফট নিজের কয়েকটা ছবি তুলে নিল। হঠাৎ মাথায় ভূত চাপতে প্রমুখের দিকে তাকালো। দাঁত কপাটি বের করে বলল, আসুন একটা ছবি তুলি, নতুন ফোনে নতুন ছবি। তৎক্ষণাৎ প্রমুখ মিষ্টি করে হাসলো। বাম হাতে সিরাতকে হ্যাঁচকা টানে একদম নিজের কোলে নিয়ে আসে। সেকেন্ডের মাঝে এই পেছন থেকে মেয়েটার ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে বলল, শখ যখন করেছো এবার তুলো। সিরাত হালকা ঢোক গিলল। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল। চলন্ত গাড়িতে সামনে তাকিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। প্রমুখ তৎক্ষণাৎ ডান হাতে ব্রেক কষল। তারপর মেয়েটার পেট জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলল, জলদি ছবি তুলো, নয়তো কিছু করে বসবো। সিরাত বেচারি দুঃখে কষ্টে কয়েকটা ক্লিক করলো। তার কেমন হাঁসফাঁস লাগছে।
লোকটা স্বাভাবিক কেন থাকে না? বেহায়া হাতের স্পর্শে কম্পন ধরে যাচ্ছে তার। সে 8-9টা ছবি তুলে প্রমুখের বুকে ধাক্কা দিয়ে বলল, এবার ছাড়ুন, এটা রাস্তা। তাছাড়া খিদের জ্বালায় আধা মরা হচ্ছি। প্রমুখ অনুভবে গাঢ় চুম্বন করলো ঘাড়ে। সিরাত কার একটু জ্বালিয়ে ছেড়ে দিল। টিপ্পনি কেটে বলল, খিদের জ্বালায় মরছো নাকি আমার ঠোঁটের স্পর্শে? সিরাত দম বন্ধ করলো। প্রমুখ দুষ্টু হেসে বলল, তার মানে বিছানা থাকলে আদর করতে দিতে, তাই তো? সিরাত মুখ ভেঙচি দিয়ে বাইরে তাকিয়ে রইল। ফোনে নজর দিয়ে দেখলো কাপল ছবিগুলোর মধ্যে মাত্র একটাই মারাত্মক সুন্দর এসেছে, যেখানে ছেলেটার স্পর্শে সিরাত শিহরণের চোখ বন্ধ করে আছে, আর প্রমুখ জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সম্পূর্ণ ছবিটি জুড়ে রোমান্টিকতার ছড়াছড়ি। মুহূর্তেই লজ্জায় ঠোঁট টিপে হাসলো সিরাত। কি মনে হতেই নিজের অজান্তে ওয়েলপেপার দিয়ে রাখলো। হতবর পার্সে মোবাইলটা রেখে মনোযোগ দিল জানলার বাইরে। দমকা হাওয়ায় সিরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সারা মুখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে চুলগুলো। গাড়ি চালানোর পাশাপাশি প্রমুখের চোখ সেই মুগ্ধকর দৃশ্যে আটকে যাচ্ছে বারবার। চোখ সরাতে চাইলেও যেন সরছে না আজ। উৎফুল্ল মেয়েটার মাঝে ধীরে ধীরে মারাত্মকভাবে ডুবে যাচ্ছে প্রমুখ চৌধুরী। সে নিজেও জানে না মেয়েটি তাকে দুর্বল করেছে অনেক আগেই। কিছুক্ষণ পরেই প্রমুখ একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলো। সিরাতের ভরা পেট, তবুও জোর করে একটা ড্রিঙ্কস পাস্তা অল্প খেলো। খাওয়া শেষ করে জোরপূর্বক হেসে বলে, আসলে ফোন পেয়েই খুশিতে পেট ভরে গেছে। আপনি আড়ালে খান, আমি বসে অপেক্ষা করছি। পরীক্ষা শেষ, আজ জলদি গেটে দাঁড়াবে। সিরাত রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে মুচকে হাসলো। প্রমুখের কথার পিঠে উত্তর দিল, আচ্ছা, আজও নিতে যাবেন? প্রমুখ শোয়া থেকে উঠে বসে মাথা ঝাঁকিয়ে বলল, এক জায়গায় নিয়ে যাব তোমায়। সিরাত ঠোঁট উল্টে ভাবলো কিছু, এরপর আয়নার সামনে নিজেকে দেখে মৃদু হাসলো। চুলগুলো ঠিকঠাক করে বের হওয়ার সময় হঠাৎ প্রমুখ পিছু ডাকে। এই দাঁড়াও। প্রমুখ বিছানা ছেড়ে উঠে সিরাতের সামনে দাঁড়ায়। তাকে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক দেখে বলে, কিছু একটা মিসিং। সিরাত চোখ মুখ কুচকে ভাবুক হয়ে তাকায়। তৎক্ষণাৎ প্রমুখ তার কপালে টোকা দিয়ে বলল, পেয়েছি। তোমার কি টিপ আছে? হ্যাঁ, কিন্তু কেন? ছেলেটা মেয়েকে রাগ দেখিয়ে বলে। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের কাছে যায়। দ্বিতীয় ড্রয়ারের ভেতর থেকে কসমেটিক্সের বক্স বের করলো। টিপ হাতে নিয়ে প্রমুখকে বলল, এই যে, এবার যেতে দিন, দেরি হচ্ছে। আজই লাস্ট এক্সাম, টাইম মতো না গেলে প্রবলেম হবে। কোন শালায় আমার বইয়ের এক্সাম বাতিল করবে? তার কলেজা ভুনা করে খাবো। তার বোকা কথায় সিরাত মুহূর্তেই খিলখিল করে হেসে ওঠে। প্রমুখের সে হাসির দিকে এক পলক তাকিয়ে আলতো পায়ে এগিয়ে যায়। সিরাতের হাত থেকে টিপখানা নিয়ে পরিয়ে দিল মেয়েটার কপালে। অতঃপর গাল টিপে দিয়ে বলল, এবার যাও। নারীকে খালি খালি দেখলে ভালো লাগে না, যদি সেই নারীটি আবার নিজের ব্যক্তিগত কেউ হয়, এবার পরিপূর্ণ লাগছে। সিরাত লজ্জায় মাথা নিচু করে হাসলো। মুখের কাছে চুলগুলো কানে গুজে দিয়ে বলে, নাস্তা করে নিয়েন, যাচ্ছি তাহলে। সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো। সে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছে। স্কুল কলেজ দুটোতেই কমার্স নিয়ে পড়াশোনা। ভার্সিটিতেও সমস্যা হয়নি তাই, বরং মনের মতো সাবজেক্ট পেয়েছে সে। গেটের কাছে দুই বান্ধবী দাঁড়ালো। আজ আবরানেরও আসার কথা। সায়রা তাকে নিয়ে সারাদিন ঘুরবে। প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর প্রতিটি মুহূর্তগুলোই মধুর। সিরাত আশেপাশে তাকাতেই চোখে পড়লো রাস্তার ওপাশে পার্ক করে রাখা কালো গাড়ি। সায়রার হাত ধরে বলল, ওই যে ওনার গাড়ি, চল যাই। সায়রা খুঁজছিল আবরানকে। ব্যাটা এখনো আসেনি। সিরাতের কথা মতো দুজনে ওপাশে যায়। আজ কেউই দেরি করেনি। কাল প্রমুখের রাগ দেখে ভয়েই এক্সাম শেষ হওয়া মাত্রই চলে এসেছে। সিরাত গাড়ির সামনে গিয়ে দেখলো ভেতর থেকে লক করা। তর্জনে আঙ্গুল দিয়ে দুবার গ্লাসে টোকা দিয়ে বলল, উধাও হয়েছেন নাকি? দরজা খুলুন। তৎক্ষণাৎ ভেতর থেকে আপনা আপনি দরজা খুলে গেল। গম্ভীর আওয়াজ এলো, উঠে পড়ো। সায়রা এসছে আমার সাথে। সিরাত উকি দিয়ে দেখলো প্রমুখ সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। সায়রার কথা শুনে আলসে চোখে বাইরে তাকালো। সায়রা হাত বাড়িয়ে হায় বলে হাসলো। তার পাশেই সিরাত। প্রমুখ এবার গাড়ি থেকে বেরিয়ে তাদের নিকট দাঁড়ায়। বলে, মাই ডিয়ার শালিকা, কেমন আছেন আপনি? তার কথা শুনে সায়রা হতভম্ব।
লোকটা তার সাথে রসিকতা করছে? কই, সিরাত নিখোঁজ হওয়ার সময় তো রাগী রূপেই দেখেছিল। মনে এক প্রকার ভয় জন্মেছিল প্রমুখকে নিয়ে। এবার অন্য রূপে দেখে অজান্তে হাসি ফুটে উঠল মুখে। খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো দুলা ভাই, আপনি কেমন আছেন? প্রমুখ মাথা চুলকে অলস ভঙ্গিতে বলল, তোমার বান্ধবী যেমন রাখে তেমনই আছি। খুব টর্চার করে জানো। ইস শালিকা, যদি একটু যত্ন নিত। সায়রা খিলখিল করে হেসে ওঠে। সিরাত মুখ ফুলিয়ে অন্য পাশে ঘুরে রইল। সায়রা হাসি চেপে রেখে বলল, দুলা ভাইকে আমার পছন্দ হয়েছে, তাকে যত্ন করতে সমস্যা নেই। সিরাত কটমট করে তাকায় তার দিকে। সায়রা যেন ভারী মজা পেল। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে হাতের ঘড়িতে সময় দেখে বলল, আজ এত তাড়াতাড়ি আসলে কেন? আমি তো ভাবছি আরও 1 ঘন্টা লাগবে, তাই ডোর লক করে ঘুমানোর আয়োজন করছিলাম। কাল যে ব্যবহার করেছেন, তবুও আজ দেরি করব? করতেও পারো, আমার কথা তুমি শোনো। সিরাত পাল্টা উত্তর দিল না। সায়রার ফোনে মেসেজ আসায় সে সিরাতকে বলল, তোরা এবার যা, আবরান সিটি রেস্তোরাঁ যেতে বলল। প্রমুখ মুখের মাস্ক খুলে গাড়িতে বসে। সিরাতকে জড়িয়ে ধরে সায়রা হাসলো। প্রমুখের দিকে তাকিয়ে বলল, সিরাতকে এভাবে ভালোবাসবেন, কখনো কাঁদাবেন না, তাহলে কিন্তু আমি একদম ছাড় দিব না। মজা পেল ছেলেটা। ভ্রু নাচিয়ে বলল, লে কাদালে কি করবে শুনি? হ্যাঁ, আপনার স্বপ্নে ভূত হয়ে এসে গলা টিপে ধরবো। কথা বলে এক প্রকার দৌড়ে অন্য রিকশায় উঠে পড়ে। সিরাত মুখ পাকিয়ে গাড়িতে উঠল। বলল, কোথায় যাব? সারপ্রাইজ। আপনার সারপ্রাইজ পেতেই আমার ভয় লাগে। প্রমুখ গাড়ি স্টার্ট দিয়ে বলে, আজ তোমাকে কাঁদিয়ে ছাড়বো। সিরাত তাকালো জানলার বাইরে। গাড়িতে ওঠার পর বাইরের আবহাওয়া না দেখলে কেমন অশান্তি অশান্তি লাগে। গাড়িটি এসে থামলো তায়ামা খানমের বাসার সামনে। দীর্ঘক্ষণ লং জার্নি করার ফলে সিরাত ঘুমিয়ে গেছে। ঘুমানোর ফলে বারবার জানলায় মাথা লেগে যাচ্ছিল। ব্যথা পাবে ভেবে প্রমুখ বাম হাতে আলগোছে কোমর জড়িয়ে কাছে এনেছিল। সিরাতের মাথাটা নিজের কাঁধে রেখে পাক্কা 30 মিনিট গাড়ি চালিয়ে পৌঁছালো এখানে। হাত ব্যথায় টনটন করছে। প্রমুখ তাকালো ঘুমন্ত সিরাতের মুখের দিকে। চুলগুলো সারা মুখে লেপ্টে আছে। সে ডান হাত দিয়ে কানে গুজে গালে হাত রাখলো। দুপুর তখন 2:30। গালে হালকা থাপ্পড় মেরে ডাকলো, সিরাত উঠো, এসে পড়েছি। ক্লান্তিতে গাঢ় ঘুমে তলিয়ে যাওয়ার ফলে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করলো। সে ভোরে উঠে পড়াশুনো করেছে, ক্লান্ত তো হবেই। তাছাড়া এক্সামের টেনশনে ঘুমও হয় না ঠিকঠাক। প্রমুখ এবার গালে হালকা চেপে ধরে বলে, এই মেয়ে উঠো। সিরাত এবার চমকে উঠল মৃদু ধমকে। সে হকচকিয়ে তাকালো তার দিকে। প্রমুখ ততক্ষণে নেমে গেছে। সিরাত আশেপাশে তাকাতে হতবিহম্বল হয়ে যায়। চোখ অস্বাভাবিক বড় হলো। সে কি ভুল দেখছে? দ্রুত হাত দ্বারা চোখ কচলে চিৎকার দিল। কোথায় নিয়ে এলেন? প্রমুখ গায়ের শার্ট ঠিকঠাক করলো। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পেছনের সিটে মিষ্টি আইসক্রিম, চকোলেট চিপস আর বিস্কুট আছে, নিয়ে আসো চটপট। সিরাত তখনও চোখে একরাশ বিস্ময় নিয়ে হা করে আছে। এটা তার বাসা, যেখানে সে থাকতো। মায়ের কথা তৎক্ষণাৎ মনে পড়ে যায়। কত শত স্মৃতি এ বাসায় জমে আছে। তাছাড়া ভাগ্যের নির্মম পরিহাসে সে ভুলেই গিয়েছিল কখনো প্রমুখ তাকে এখানে নিয়ে আসবে, কখনো আবার এই বাসায় যেতে পারবে। সে কষ্টে বুকে পাথর চেপে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চেয়েছিল। সিরাতের চোখ ভিজে আসছে। এটা কি দুঃখের জন্য নাকি খুশিতে? দুহাতে মুখ চেপে তৎক্ষণাৎ ডুকরে কেঁদে উঠল সে। এ লোকটার একের পর এক কর্মকাণ্ডে সে বিস্মিত। এখনো বিশ্বাসই হচ্ছে না। এটাই বুঝি সারপ্রাইজ ছিল? এজন্যই বুঝি বলেছিল তোমাকে কাঁদাবো। চোখ গলে অশ্রু ঝরলো গালে। প্রমুখ এতক্ষণ দেখছিল চুপচাপ। এবার নিজেই পেছনে ডোর খুলে দুহাত ভর্তি ব্যাগপত্র নিয়ে এলো। এখানে তায়ামার জন্য 3 পিসও আছে আর একটা আকাশি রঙের শাড়ি। তার হঠাৎই কাল শখ জেগেছিল শাশুড়িকে আকাশি রঙের শাড়িতে দেখবে। নীল আকাশে এক টুকরো সাদা মেঘ। সারাক্ষণ তো শুধু 3 পিসই দেখলো। শাড়িতে কেমন লাগবে, তখন মামা লাগবে, এসব ভেবে কবিরকে দিয়ে মার্কেট থেকে আনিয়েছে। প্রমুখ জোরে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো। এরপর ধমকে সুরে বলল, আমি একাই শ্বশুর বাড়ি গেলাম, খুব সরি। শ্বশুর তো বেঁচে নেই, সুতরাং এটা আমার শাশুড়ির বাড়ি। এখানে আসার বিয়ের পর তোমার প্রথম হলেও আমি অহরহবার এসেছি। শাশুড়ি আম্মা আমাকে তোমার থেকেও ভীষণ ভালোবাসে।
তবে তুমি থাকো, আমি যাচ্ছি। ভেবো না আম্মা তোমার কথা জিজ্ঞেস করবে, ভুলেও না। 1 সেকেন্ডের জন্যও মনে করে না তোমায়। যাওয়ার পরেই তিনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। একদমে কথা বলে প্রমুখ হনহন করে বাসার ভেতর গেল। সিরাত ফুপিয়ে কেঁদে দু হাতের সাহায্যে চোখ মুখ মুছে নেয়। এরপর খুশিতে উত্তেজনায় দৌড়ে প্রমুখের পেছন পেছন গেল। দোতলায় বাসার সামনে দাঁড়িয়ে আছে। সিরাত নিজেই চট করে কলিং বেল বাজায়। পরপর 4বার চাপলো। মিনিটের মাঝে খট করে দরজা খুলে যায়। তাইমা খানম সামনে মেয়ে আর জামাইকে দেখে, একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে মুখ চেপে ধরে। এই ঘটনার জন্য তিনি কৌশমিনকালেও প্রস্তুত ছিল না। তার কাছে সবকিছু স্বপ্ন মনে হলো। ঠিক কতদিন পর তার মেয়ের মুখটা দেখলো। সিরাত তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লো মায়ের উপর। দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে উঠলো সেখানেই। থাইমা খানমের ভেতরটাও হু হু করে উঠেছে। মাতৃত্বের টানে মেয়েকে ধরে এসেও বাচ্চাদের মতো কাঁদছে। কতদিন নির্ঘুমে কেঁদেছে তার। মেয়ের চিন্তায় দেহটাও ঝিমিয়ে পড়েছে। আগের মতো শক্তি নেই। বাসা সারাদিন বোবার মতো কাটাতে হয়। কথা বলার মতো কেউ নেই। একাকিত্ব তাকে গ্রাস করছে ধীরে ধীরে। এ বাসায় যে একজন মানুষ থাকে তাও ভুলে যায়। প্রতিটি রাত কেঁদে ঘুমালে দেহ তো নেতিয়ে যাবেই। প্রমুখ তাদের জায়গা দিয়ে ভেতরে গেল। সোফায় আরামে বসে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর তাইমা ছেড়ে দিল। মেয়ে সারা মুখে এলোমেলো চুমু খেয়ে বলল, মা, আমার মা। সিরাতও চুমু খেলো মায়ের মুখে। তাইমা আনন্দে হাসলো। পানি চিকচিক করছে চোখে। তাইমা তাকে ভেতরে এনে গালে আদর করে বলল, কেমন আছিস মা? সিরাত তাইমার ওড়না টেনে মুখ মুছল। বুক ভরে ঘ্রাণ নিল মায়ের কাপড়ে। কান্না মিশ্রিত গলায় বলল, ভালো আছি, কিন্তু তুমি ভালো নেই। কে বলল আমি খারাপ আছি? খুব ভালো আছি। আমার আব্বার মতো মেয়ের জামাই পেয়েছি আমি। সারাক্ষণ আগলে রাখে, আবদার করে, মাঝে মাঝে বায়নাও করে। তার কাছে তুই খারাপ থাকবি বল? খুব ভালো থাকবি। এখন মরেও শান্তি পাবো। সিরাত এক নজর তাকালো সোফায় বসে থাকা প্রমুখের দিকে। মিনমিনে কণ্ঠে বলল, উনি আসে এখানে? তাইমা হেসে মাথা ঝাঁকায়। সিরাত ফের প্রশ্ন ছুড়ল। কি বায়না করে? তাইমা ওষ্ঠ ফাঁকা করলো কণ্ঠে ধ্বনি তোলার জন্য। কিন্তু তার আগে প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, মেয়ের জামাইকে বসিয়ে রাখবেন? গরমে ঘেমে যাচ্ছি, এক গ্লাস শরবত তো দিচ্ছে না। না মা, এ অপমান সইব না। কখনো আসবো না এমন শ্বশুরবাড়ি, চুলোয় যাক। তাইমা মৃদু হাসলো। এতদিনে প্রমুখের আচার আচরণ সব মুখস্থ তার। ছেলেটা যাই বলুক সব মশকরা। কখনো রাগ অথবা সিরিয়াস হয়ে বলে না। সে তৎক্ষণাৎ বলল, ও আল্লাহ, আব্বাই রেগে গেছে। তার মেয়েকে যদি আব্বা না দেখে তাহলে কে দেখবে? মেয়ে কোনোদিন আব্বাকে অপমান করতে পারে? তার মেয়ে যে অপেক্ষায় থাকে কখন আব্বা আসবে, তার চাঁদ মুখটা আমি দেখব। সিরাজ চোখ মুখ কুচকে তাইমার কথা শুনলো। তাইমা আব্বা আব্বা ডাকছে? বাহ, মেয়ে বানিয়ে ফেলেছে তার মাকে। এরপর অস্পষ্ট স্বরে বলল, আপনি এখানে আসেন, আমার মাকে দেখে ইমপ্রেস করে ফেলেছেন। কবে কবে এসব করেছেন? আমাকে কেন বলেননি? সব কিছু তোমার জানতে হবে কেন? তাইমা খানম ফ্যান চালিয়ে দুজনের জন্য ঠান্ডা শরবত আনলো। সিরাত না খেয়ে তার রুমে চলে যায়। কতগুলো দিন পেরিয়ে রুমে প্রবেশ করলো। সবকিছু আগের মতোই আছে, কিচ্ছু পাল্টায়নি। শুধু জীবন থেকে কিছু মুহূর্ত পাল্টে গেছে। সে হাতের ছোঁয়ায় সবকিছু দেখছিল। পড়ার টেবিলে অবহেলিত পড়ে আছে, যেটাতে প্রতিদিন নিয়ম করে সে বসতো। ঘরে বেশি কিছু নেই। রুমে একটা ড্রেসিং টেবিল, খাট আর একটা কাভার। সিরাতের আজ আনন্দে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা সামনে যা দেখায় ভেতরে ততটাই নরম। মায়ের সাথে কেমন মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। সে হেসে দরজার পানে দাঁড়ালো। এতক্ষণ তাইমা খানম প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঠিক এই জিনিস এই নজরে পড়তেই সিরাতের চোখ ছানা বড়। লোকটাও ভদ্র ছেলের মতো কেমন গল্প করছে আর হাসছে। বাচ্চাদের মতো সব কথা শুনছে। তৎক্ষণাৎ সিরাতের মনে পড়লো প্রমুখের অতীতের ঘটনা। বেচারা আদর পায়নি। তীব্র আদর আর ভালোবাসা থেকে ছোট্ট বয়সেই প্রতারিত হয়েছে। মায়ের আদরও জোটেনি ভালো করে। তাহলে তো এইরকম মানুষ পেলে বাচ্চা হবেই। তার মা বেঁচে থাকলেও বুঝি এমন করতো? কম তো ভালোবাসেনি তাদের। তারাও একমাত্র ছেলেকে বিলাসবহুল জীবন দিয়েছিল, কিন্তু সব ঝরে গেছে। মেয়েটাও নিজের অজান্তেই হাসলো। এরপর এগিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, প্রমুখ ভ্রুচিয়ে সিরাতকে লক্ষ্য করলো। তাইমা খানম মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, এইটাই আমার ছেলে, আর আমি তাকে কুড়িয়ে পেয়েছিলাম।
সিরাত মুখ ফুলিয়ে রান্নাঘরের দিকে গেল। তৎক্ষণাৎ প্রমুখ উচ্চস্বরে রসিয়ে রসিয়ে বলল,